আমার নাম দেবাংশু দাস। আমি একজন চিত্রশিল্পী। এখন বর্তমানে রামকৃষ্ণ মিশন গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে একজন শিল্প শিক্ষক হিসেবে সেখানে নিয়োজিত আছি। আর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছি 1995 সালে। তারপরে এখানে জয়েন করি এবং জয়েন করার সঙ্গে সঙ্গে শিক্ষকতার সঙ্গে সঙ্গে ছবি আঁকাটা আমার চালিয়ে যাই এবং করি। এতদিন আজকে যাবত আমি ছবি এঁকে চলেছি আর কি। এবং এক্সিবিশন অনেক জায়গায় করেছি। এক্সিবিশন করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে একটু সচেতন করা যে আমাদের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি, কাগজে বেরোচ্ছে, টিভিতে বলছে, সমস্ত জায়গায় বিজ্ঞাপনে বলছে যে নেচার বা প্রকৃতি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এটা প্রতিদিন এটা অনুভব করি। কলকাতা শহরেতে যখন আমরা বাস করি, ইট কাঠ পাথরের ছোট ছোট ফ্ল্যাটে, ঘিঞ্জি জায়গার ভিতরে, রাস্তার ভিতরে ধাক্কাধাক্কি, তখন আমরা যখন অনাবিল প্রকৃতির কাছে যাই, সেটা পিকনিকের উদ্দেশ্য হোক, ছবি আঁকার উদ্দেশ্য হোক, যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু প্রকৃতির কাছে গেলে আমরা নীরব হয়ে যাই। একটা অপার স্বাধীনতা, একটা এই সুদূর নিহারিকা, এটা আমাদের খুব কাছে টানে। কারণ আমরা তো প্রকৃতিরই অঙ্গ। এই প্রকৃতি তো আমাদের ভেতরেও আছে এবং বাইরেও আছে। এটা শুধুমাত্র কথার কথা বা একজন শিল্পী বলছি বলে না, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু ছোটবেলা থেকে মনে হয়েছে। এই প্রথম অভিজ্ঞতা হয়েছিল প্রথম যখন আমার বাবা একজন চিত্রশিল্পী ছিলেন। উনি গভর্নমেন্ট আর্ট কলেজের প্রফেসর ছিলেন এবং চিত্রশিল্পী হিসেবে তিনি বেশ নামডাক হয়েছিল তার। খুব অল্প বয়সে তাকে আমি হারাই। কিন্তু 9 বছর অব্দি, যতদিন আমি বেঁচে উনি ছিলেন, 9 বছর আমি পেয়েছি, 9 বছর বয়স অব্দি, তার আগে আমাকে উনি কিন্তু কোনোদিন ছবি আঁকা শেখাননি। এটি আমার আশ্চর্য লাগে যে কি করে ড্রয়িং করতে হয়, কি করে ছবি আঁকায়, আমাকে কখনোই উনি শেখানোর চেষ্টাও করেননি। কিন্তু উনি যেটা করতেন, যেটা আমার জীবনের পাথেয় হয়ে আছে এবং সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে অব্দি আমি সেই পথ ধরে চলছি, সেটা হচ্ছে প্রকৃতির ওপর একটা ভালোবাসা। উনি করতেন কি, উনি কাগজ নিয়ে, ছবি আঁকার সরঞ্জাম নিয়ে উনি প্রকৃতির কোনো একটা জায়গায় গিয়ে বসতেন, সেখানে সেই জায়গাটা দেখে, প্রকৃতিটাকে দেখে উপলব্ধি করতেন, ছবি আঁকতেন। সেটা পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম হতে পারে, পুরীর সি বিচ হতে পারে, গোপালপুর হতে পারে, দক্ষিণ 24 পরগনার কোনো নদী মোহনা হতে পারে, যে কোনো জায়গা প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে সেই মাঝখানে বসে সেখানে শুধুমাত্র ছবি আঁকা না, বাবা হয়তো ছবি আঁকতেন কিন্তু আমাকে উনি ছেড়ে দিতেন এই প্রকৃতির মধ্যে। আমি খেলে বেড়াতাম, দেখে বেড়াতাম, মাঝে মাঝে লক্ষ্য করতাম বাবা কি মন দিয়ে কি করছে। কিন্তু ওখানকার নুলিয়াদের সঙ্গে ঘরে তাদের সঙ্গে কাটানো, একটা জেলের ছেলে বা মেয়ে বাচ্চাটা যা আমার বয়সী, তার সঙ্গে একটু গল্প করা, তার সঙ্গে একটু খেলা, মাটি নিয়ে খেলা করা, গাছের পাতা দেখা, সমুদ্রের ফেনা দেখা, সকালবেলা লাল সূর্য ওঠা ভোরবেলায়, এবং তার সঙ্গে সঙ্গে শব্দের একটা ব্যাপার আছে, ছবির সঙ্গে যে সঙ্গীতের একটা সম্পর্ক আছে, কাব্যের সম্পর্ক আছে। সেটা আমাকে বাবা না বললেও আমি তখন বুঝতে পারতাম যে বাবা আমাকে এনেছেন। এগুলো বলতেন মাঝে মাঝে যে শব্দগুলো শোনা দরকার, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা, সেটাও একটা মিউজিক্যাল একটা হারমোনি, যেটা ছবির ভেতরে সেই প্রাণটা সঞ্চার করার জন্য সেই শব্দের অনুভূতিটা খুব দরকার। পাখির যে আওয়াজ, শিশের আওয়াজ হোক, তার যে পাখির ঝাপটার আওয়াজ, জল পড়ার আওয়াজ, প্রকৃতির যাবতীয় শব্দ, এমনকি তার মধ্যে জেলেদের যে হেঁটে চলে যাওয়া বালির উপর তার যে খসখস আওয়াজ, সবকিছুর আওয়াজ একদম সঙ্গীতের মতন লাগতো। তখন বুঝিনি। পরবর্তীকালে যখন ছবি আঁকা শুরু করি, তখন বাবা চলে গেছেন অনেকদিন, কিন্তু ওইভাবে আমার কাছে প্রকৃতি আসে। তাই আমি প্রথম আর্ট কলেজের জীবনে যখন ছবি আঁকা শুরু করি আমার কয়েকজন বন্ধু মিলে, তখন আমরা প্ল্যান করেছিলাম যে আউটডোরে গিয়ে ছবি আঁকবো। কিন্তু যেহেতু ছবি আঁকার থেকেও আমার দেখাটা ভালো লাগবে বলে আমি প্রথম আমরা যে সমস্ত জায়গাতে সে সময়
সাধারণ মানুষরা যেতেন না, তুলনামূলকভাবে নির্জন একটা প্রান্তিক জায়গা, এবং যেখানে কোনো কিছু সহজলভ্য নয়। সেটা একটা কোনো জঙ্গল হতে পারে, কোনো পাহাড়ের কোল বা উপত্যকা হতে পারে, কোনো সমভূমি, কিন্তু সেখানে জলের অভাব বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। এইসব জায়গাগুলোকে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম রাঢ় ভূমি। আমাদের যে ছোটনাগপুর যে বেল্টটা রয়েছে সেইটা আমার খুব প্রিয় ছিল, কারণ তার মাটি ছিল শক্ত এবং পাথুরে লালচে মাটি। সেখানকার মানুষদের জীবনযাত্রা, সেখানকার অধিবাসী তাদের এবং সে সমস্ত তাদের যে ফোক, যে আর্ট, সবকিছুই আমাদের খুব ভালো লাগতো। এবং প্রাকৃতিক সৌন্দর্য যা অদ্ভুত সুন্দর ছিল আজ থেকে প্রায় 30-35 বছর আগে, সেই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে অভিভূত করেছিল। সুবর্ণরেখা, যে সুবর্ণরেখা, তখন চিনতাম না যে সুবর্ণরেখা নিয়ে এত লোকজন এত কবিতা লিখেছে, সিনেমা করেছে, কিন্তু সুবর্ণরেখা আমাদের কাছে এসছে একটা অন্যরকম ভাবে, যে সুবর্ণরেখাকে আমরা দেখছি নিজের চোখে যাচাই করছি, ভালো লাগছে। নদীর তটে সোনালী বালি এবং তার সঙ্গে কালো সে ব্যাসল্ট পাথর, সম্ভবত ওটাকে বলে, বিশাল বিশাল পাথর, অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, অজস্র না জানা নাম না জানা পাখি, এদের চলা, এদের ওরা, এদের জীবনযাত্রা, নিস্তব্ধ একটা প্রাঙ্গণ যেখানে ঘন্টা পর ঘন্টা আমরা কাটিয়েছি। কখনো ছবি এঁকেছি, কখনো আঁকিনি, শুধু দেখেছি গল্প করে। তো সেসব দিনগুলোতে যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়, যে যখন আমার বন্ধুরা যারা যেতাম রেগুলারলি, তারা আমাকে বলে যে আর যাস না, ওখানে ভালো লাগবে না। আমি কারণ জানতে চাওয়াতে ওরা বলেছিল যে সেখানে বালিও বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাসল্ট পাথরও বিক্রি হয়ে গেছে, নদীর সেই সুন্দর গতি সব নষ্ট হয়ে গেছে, মানুষ তছনছ করে দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এটা শোনার পর এত মনে কষ্ট হয়েছে যে সত্যি আমি আর কোনোদিন ওখানে ওইভাবে প্রকৃতি, মানে যে জননী মা, তো তাও একটা, সেও একজন, মানে তার জননীর মাতৃকা রূপ যেটা, সেরকম ছিন্ন ভিন্ন হয়ে যাওয়াটা দেখাতে যেন ভালো লাগছে না ওখানে। কিন্তু এই যে মানুষের যে অসচেতনতা, মানুষের যে নষ্ট, পয়সার জন্য মানুষ এত নিচে নামতে পারে, যে প্রকৃতি যেটা কিনা আমাদের, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, যেটা আমরা সহজে পেতে পারতাম আগে, খুব সহজে, অনেক টাকা খরচা করতে হতো না, একটু টাকা পয়সা খরচা করে ট্রেনে করে গেলে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যেত, সেগুলোকে হারিয়ে যেতে বসেছে। সেই জন্য আমার মনে হয়েছে যে গত প্রায় 17-18 বছর ধরে আমি না এই নেচারের উপর কাজ করছি। দক্ষিণ 24 পরগনা, রাঢ় ভূমি, সব জায়গাগুলো আবার নতুন করে ঘুরছি। কিছু জায়গায় মন খারাপ হচ্ছে, কিছু জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য এখনো পাওয়া যাচ্ছে, কিছু জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে উঠে দেখে এলাম যে উঠছে ইমারত, কংক্রিটের জঙ্গল, ধ্বংস হয়ে যাচ্ছে চারিদিকে। এটা ভীষণভাবে আঘাত করেছে, কিন্তু আমি কাজ করছি, ছবি আঁকছি। প্রাকৃতিক সৌন্দর্যগুলো ধরে রাখার উদ্দেশ্য আর কিচ্ছু নয়, যে মানুষ আরো দেখুক যে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এখানে এত ছড়িয়ে আছে, সেটাকে বাঁচিয়ে রাখুক এবং ছবি আঁকতে পারুক বা না পারুক, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন তারা বজায় রাখে, একটু সচেতন থাকে। আর আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে অনেকগুলো জিনিস জীবনে শিখেছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে সব কাজ নিজের হাতে করা, আর মানে যতটা সম্ভব আমি যে জিনিসটা ভোগ করছি সেই ভোগটা যেন কারো কিছু দুর্ভোগ না হয়। আমি একটা খাবার খেয়ে যতটা, যেমন আউটডোরে যেতে গিয়ে দেখি, একদিন আমি গেছি, জায়গাটার নাম হচ্ছে খুব সম্ভবত নদী মোহনার গদখালি, চুনোখালি জায়গাগুলো, পাঠানখালি, এইসব জায়গাগুলো। এখানে মানুষ সুন্দরবনের বাঘ দেখতে যাচ্ছে, যাওয়ার পথে প্লাস্টিকের জঞ্জাল গুলোকে ফেলে দিয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছিল, যেখানে আমি সারাদিনে একটা বিস্কুটের প্যাকেট হয়তো খেলাম, সেটার সঙ্গে ব্যাগে করে রাখতাম। এটা আমাদের শিক্ষা ছোটবেলা, যে প্রকৃতির মাঝখানে ওটা ফেলাটা অন্যায়, এর জন্য পানিশমেন্ট পেতে হয় না ঠিকই, কিন্তু এটা আমার কর্তব্য যে আমি এটাকে নষ্ট করবো না। সুন্দর একটা প্রাকৃতিক একটা নদীর তীর, সেখানে দেখলাম প্রায় সখানেক প্লাস্টিক জঞ্জাল হয়ে পড়ে জায়গাটাকে দুর্বিষহ করে তুলেছে। তো আমার অনুরোধ জনসাধারণের কাছে, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য যতটা পারবেন উপভোগ করুন, কিন্তু এটা নষ্ট করবেন না, এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এইটুকুনি আমার আবেদন। নমস্কার।